দুটো ঘটনা ঘটেছে। একটি দিল্লি বিমানবন্দরে, আরেকটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অথবা দুবাইয়ের কোনো শপিং মলে। এই দুটো ঘটনার সঙ্গে দুজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন বর্তমান গুরুত্বপূর্ণ আর একজন সাবেক গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন, তার উপদেষ্টা। উপদেষ্টা মিন্স তিনি যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত মিডিয়া সেল আছে, প্রচার আছে, প্রোপাগান্ডা আছে, এনিথিং রিলেটেড টু ইনফরমেশন মিনিস্ট্রি, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন ডক্টর জাহিদুর রহমান। তো সেই জাহিদুর রহমান সাহেবকে দিল্লি বিমানবন্দরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছে এবং অবস্থাটা এমন হয়েছে, কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। কিন্তু যেটা পত্রপত্রিকায় এসছে যে প্রতিমন্ত্রীর মর্যাদার সম্পন্ন ডক্টর জাহিদ, উনি হলেন একেবারে জনাব তারেক রহমান সাহেবের ছায়া, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। মানে তাকে কোনো কিছু অপমান করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা, তাকে অপমান করা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অপমান করা। এবং তার মর্যাদা ইনফরমেশন মিনিস্টার জনাব জহির আছেন তার ঊর্ধ্বে। এর কারণ হলো জনাব জহিরুদ্দিন স্বপন তাকে পরামর্শ দেওয়া, তাকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, তার কাজ তদারকি করা থেকে শুরু করে সমস্ত কাজগুলি সাধারণত অতীতে আমরা দেখে এসেছি যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রূপে থাকেন, মন্ত্রী পদমর্যাদায়, তাদেরই ক্ষমতা বেশি মন্ত্রীদের তুলনায়। ফলে যে সকল মন্ত্রণালয়ে উপদেষ্টা আছেন, আপনি ধরে নিতে পারেন যে সে সকল মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী নিজে সরাসরি তদারক করেন তার উপদেষ্টার মাধ্যমে। তো সেই অর্থে ডক্টর জাহিদুর রহমান কোনো যেন ব্যক্তিত্ব নন। হি ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ হোল গভর্নমেন্ট, অ্যাজ এ হোল ইন পার্সন জনাব তারেক রহমান। তো তাকে দিল্লি বিমানবন্দরে যে ঘটনাগুলো ঘটানো হলো বা তিনি যে বিরূপ পরিস্থিতিতে পড়লেন, তিনি সেখান থেকে যেভাবে ফিরে আসলেন বা তাকে ফেরত পাঠানো হলো, তার পাসপোর্ট ফেরত দেওয়া হলো অথবা তিনি পাসপোর্ট ফেরত নিয়ে এলেন, হোয়াট এভার মেবি, এটি বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। এই বিষয় নিয়ে আলোচনা করব। এটি হলো প্রথম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি স্বয়ং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদকে জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক আলোচিত আইজি, যাকে মানে গ্রিক যে ম্যাথোলজি, সেই গ্রিক ম্যাথোলজির মহাপুরুষ হিসাবে পুলিশের যারা কর্মকর্তা তার জমানাতে তিনি যখন আইজি ছিলেন তাকে ওইরকমই মনে করা হতো, যে তিনি গ্রিক দেবতার মতো পুলিশকে বাঁচিয়েছেন, পুলিশকে রক্ষা করেছেন এবং বাংলাদেশ পুলিশ বলতে আসলে বেনজির, এরকম একটা ভাবমূর্তি তিনি তৈরি করেছিলেন। তিনি জঙ্গি নাটক করেন অথবা তিনি জঙ্গি দমনে পৃথিবীর সেরা পুলিশ কর্মকর্তা। তিনি এরকম একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন, তিনিই শেখ হাসিনা, তিনিই আওয়ামী লীগ, তার উপরে কোনো মন্ত্রী নেই, তার উপর কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তার উপর কোনো জেনারেল নেই। এমনকি সেনাপ্রধান জেনারেল আজিজ এবং ডক্টর বেনজির যখন পাশাপাশি দাঁড়াতেন, মনে হতো ডক্টর বেনজির ইজ এ বস। সবাই ধরে নিয়েছিলেন যে তিনি রিটায়ার্ড করার পরে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অথবা ইলেকশন করবেন। কিন্তু বিধিবাম যে কোনো কারণে হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর থেকে বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলেছিলেন, অথবা কালের কণ্ঠসহ বিভিন্ন জায়গাতে তার বিরুদ্ধে যে সকল নিউজ এসছে সে সকল নিউজের প্রেক্ষিতে তিনি ধরে নিয়েছিলেন যে এখন বেনজিরকে সাহায্য করা বা তাকে ওন করা সরকারের জন্য ভালো হবে না। তো সেই মানুষটি দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, যেটি সালাউদ্দিন সাহেব জানিয়েছেন, এবং গ্রেপ্তার হয়েছেন এখানে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেছে। যেহেতু পার্লামেন্টে একজন মন্ত্রী বলেছেন, ইট মিনস দেয়ার ইজ এ লিগাল বাইন্ডিংস। মন্ত্রীর বক্তব্যটা হলো বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে অভিযোগ বা মামলা দায়ের করেছে, সেই মামলার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের যে আপনার অথরিটি রয়েছে,
তারা কোর্টকে বলতে পারে যে এর পাসপোর্ট সিজ করা হোক, একে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হোক, এবং কোর্ট সেই কাজটি করে। তারা যে কোনো ফাইল তলব করতে পারে, তারা পুলিশকে, বাংলাদেশ পুলিশকে বলতে পারে যে এর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে রেড অ্যালার্ট জারি করো। তো বেনজির সাহেবের বিরুদ্ধে কোর্ট কাছারিতে অসংখ্য নিয়ম করা হয়েছে, অসংখ্য যাকে বলা এম্বার্গো দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশের মাধ্যমে একটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা হলো যে বাংলাদেশ পুলিশের অনুরোধে, কার্যদক্ষতায় এবং দুর্নীতি দমন কমিশনের কারণে দুবাই পুলিশ এবং দুবাই সরকার এবং দুবাই কর্তৃপক্ষ সম্মিলিতভাবে পলিটিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং জুডিশিয়ারির যে এখতিয়ার আছে সব কিছু প্রয়োগ করে বেনজিরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে, এবং সরকার আশাবাদী খুব দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে। এটা মোটামুটি 4-5 ঘন্টা এই নিউজটি বাংলাদেশের যে সামাজিক মাধ্যম সেখানে নিদারুণভাবে প্রকাশিত হচ্ছিল। কিন্তু 4-5 ঘন্টা পরে যেটা জানা গেল যে আসলে তিনি গ্রেপ্তার হননি, তাকে গ্রেপ্তার করা হয়নি, কেউ বললো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে বলার চেষ্টা করলো যে তিনি মার্কিন স্যাংশনের অধীন থাকার কারণে ইউরোপ তার জন্য আসলে নিরাপদ ছিল না, তিনি পর্তুগালের পাসপোর্টধারী। তো কাজেই তিনি ইচ্ছে করে দুবাইতে এসে, তার দুবাইয়ের যেহেতু রেসিডেন্ট পারমিট আছে, সেই রেসিডেন্ট পারমিট অনুযায়ী তিনি দুবাইতে বসবাস করার জন্য এসেছেন, এবং সেই বিষয়ে পরামর্শ করার জন্য, কথা বলার জন্য তিনি ইমিগ্রেশন অফিসে গিয়েছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি কেউ বলেছেন যে তিনি ভালো করে জানেন যে ইন্টারপোলের রেড অ্যালার্ট কী কী ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের অধীন, কাজেই দুবাই সরকারের যে লিগ্যাল বাইন্ডিংসগুলো রয়েছে সেই লিগ্যাল বাইন্ডিংসের মধ্যে তিনি ঢুকতে চাচ্ছেন। তো সেটা ঢোকার জন্যে তিনি সেখানে ইচ্ছে করেই এমন কিছু করেছেন যার ফলে সেখানে তিনি আইনগত সুবিধা পান, লড়াই করতে পারেন এবং সময় ক্ষেপণ করতে পারেন এবং দুবাইতে বসবাস করতে পারেন। তো এই গেল ডক্টর বেনজিরের অবস্থা। এখন আমি আবার জাহিদ সম্পর্কে ফিরে আসি। তার আগে বলে নেই যে ডক্টর জাহিদ এবং বেনজির দুজনের সঙ্গে আমার একটা চলনশীল পরিচয় ছিল। জাহিদ বয়সে আমার অনেক ছোট, কিন্তু তারপর আমি তার সঙ্গে আপনি আপনি করে কথা বলতাম। এর কারণ হলো তিনি সেই ব্যক্তিত্ব ধারণ করতেন। আমি সাধারণত দেখা গেল যে ইন জেনারেল যারা পলিটিক্স করে এরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সে বয়সে কোনো কারণে একটু ছোট হলেই তুমি করে বলার চেষ্টা করেন। তারপরেও সব ক্ষেত্রে এটা পলিটিশিয়ানরা পারেন না। জাহিদ এরকম একজন মানুষ, সে আসলে সবার কাছে এত ফ্রি না, এত অ্যাভেলেবল হয় না। তার সঙ্গে 4-5টা টক শো করেছি এই এতটুকু পর্যন্ত, কিন্তু ইন পার্সন তার সঙ্গে কখনো আমার টেলিফোনে কথা হয়নি। আবার টক শো এর আগে আমাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি। দুটো আলাপ আলোচনা শুধুমাত্র একবার হলো। প্রথম যেদিন আমরা 21শে টেলিভিশন টক শো করলাম, তা আমাকে নিয়ে জিজ্ঞেস করলেন যে রনি ভাই, এক কথায় বলেন তো এই সরকার কতদিন টিকবে, বা এই সরকার আদৌ টিকবে কিনা। আমি ওকে বললাম যে এই সরকার মানে ইউনূস সরকার টিকবে না, তাকে চলে যেতে হবে। তবে যত দ্রুত তাদের বিদায় হবে, দেশের কম ক্ষয়ক্ষতি হবে এবং ইউনূস অ্যান্ড গংয়ের কম ক্ষয়ক্ষতি হবে। তো এটা সে খুব কগনিজেন্সে নিল। দ্বিতীয় যে আলোচনা, একদিন সে ইন পার্সন মানে টকশোর বাইরে যে আলোচনা, সে একদিন বললো যে আসলে অনেক আপনি বলেন তো বিএনপি ক্ষমতায় আসবে কিনা, আসলে কতদিন থাকতে পারবে। তা আমি বললাম যে বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু বিএনপি কতদিন ক্ষমতায় থাকবে এটা শিওর করে বলা যাচ্ছে না। মানে তারা যে 5 বছর মেয়াদ উত্তীর্ণ করতে পারবে এটা যেভাবে আমি নিশ্চিত হতে বলতে পারছি না। দেশি বিদেশি বহু চক্রান্ত আছে। আবার তারা যে 6 মাস থাকতে পারবে এটাও বলা যাচ্ছে না। বেশ তো দোষিকের মাঝামাঝি। তো সে শুনলো, শোনার পরে আমি জানতাম না, মানে আমার একটা নির্বুদ্ধিতা এখানে যে আমি জানতাম না যে তার সঙ্গে তারেক জিয়ার বিএনপির আদৌ কোনো সম্পর্ক আছে। আমার একটা ধারণা ছিল যে তার সঙ্গে হয়তো সে মাহমুদুর রহমান মান্নার যে দল, সেই দল করে, টিভি টক শো করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটেছে, যেটা আমি তার সম্পর্কে আরও খুব সারপ্রাইজ হয়ে গেছি যে আমার মতো চুনোপুঁঠি বা আমার মতো আদার ব্যাপারী হয়ে জাহেদের মতো জাহাজের
খবর রাখা অসম্ভব ব্যাপার। যখন জানলাম যে তার সঙ্গে রুমিন ফারহানার একটা সম্পর্ক আছে, এটা ওপেন সিক্রেট, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। রুমিন ফারহানাকে আমি অনেক আগের থেকে চিনি, জাস্ট লাইক মাই ইয়াঙ্গার সিস্টার, আমাদের পাশাপাশি বাসা, ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ। তো রুমিন ফারহানা প্রথম আমার অফিসে যায়, ব্যারিস্টার পারভেজ নামক একটা ছেলে আছে আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, তাকে নিয়ে। মানে তখন সে হবে মাত্র সে টকশোতে যাওয়া শুরু করেছে, কত 13 বা 14 সনের ঘটনা। আমি তখন এমপি না, এমপি হওয়ার পরে। তো সেদিন তার সঙ্গে আমি কথা বলেছি, জাস্ট লাইক মাই, মানে একেবারে ইয়াঙ্গার সিস্টার। আমি তার সময় কত জানতামও না, 2014 বা 15 সনে। এরপরে টকশোতে বহুবার তার সঙ্গে দেখা হয়েছে। এরপর সে বিএনপির এমপি হলেন। মানে সবসময় আমি দেখেছি তার অনেক যাকে বলা হয় ব্যক্তিত্ব রয়েছে, বন্ধুত্ব রয়েছে, সহজ সরলতা রয়েছে, আবার যাকে বলা হয় বিক্ষুব্ধতা রয়েছে। ফলে সে একটা ব্যারিকেড তৈরি করে, সেই ব্যারিকেডের বাইরে ইচ্ছা করলে কেউ এগোতে পারে না। সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, এমনকি শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তো সেই রুমিন ফারহানার সাথে ডাক্তার জাহিদের যে সম্পর্ক, এটা আমি যদিও বিশ্বাস করিনি, কিন্তু যদি এটা হয়ে থাকে 1%, বিকজ এটা নিয়ে ডক্টর জাহিদের বউ বা স্ত্রী সে বহু কথা বলেছেন এবং এটা রীতিমতো ভাইরাল। কিন্তু অবাক করার ব্যাপার হলো রুমিন ফারহানা নিজে এবং ডক্টর জাহিদ দুজনে এটা নিয়ে একটা ট্রু শব্দ করেনি। আর আমাদের সোসাইটি দুজনের পার্সোনালিটি এইরকম যে তাদেরকে ইন পার্সন কেউ জিজ্ঞাসা করতে সাহস পায়নি বা সুযোগ পায়নি। তো সেদিক থেকে জাহিদ দুর্বোধ্য। এরপর ইউনূসের জমানাতে গিয়ে দেখলাম ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে কি একটা কমিটিতে সে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তারপরে দেখলাম যে সে বিসিএস এর যে ভাইবা বোর্ড, সেই ভাইবা বোর্ডের মেম্বার হয়ে গেলেন। আমি অবাক হয়ে গেলাম যে হাউ ইট ইজ পসিবল। মানে সে তো আপনার আমার মতো না। আমি তো জীবনে আওয়ামী লীগ জমানাতে সংসদ সদস্য হওয়া সত্ত্বেও যেমন মানে পার্লামেন্ট, সংসদীয় কমিটি, এর বাইরে আমার কোনো অ্যাক্টিভিটিস ছিল না। তারপরে মানে এই যে এত কিছু করছি, করার পরেও মানে কোনো একটা সংগঠনের সাথে কোনো একটা সভা সমিতি সেমিনারে গিয়ে একেবারে চিফ গেস্ট হবো, ওইরকম কোনো অবস্থা আমার হয়নি, যেটি জাহিদ করেছে। এবং জাহিদের বিএনপির যারা সিনিয়র নেতা, যেমন একদিন আমাকে আব্দুল আল মিন্টু সাহেব বললেন যে সবার টকশো শুনি না বা সবার বক্তব্য শুনি না, কিন্তু এক নম্বরে রনি ভাই আপনার বক্তব্য শুনি, তারপরে জাহিদের বক্তব্য শুনি, আপনাদের বক্তব্য শুনতে হয়। ইট মিনস আমি তখনই বুঝে নিলাম এটা ধরুন 2025 সনের ঘটনা। কাজী জাহিদের লেভেল বিএনপির ওই পর্যায়ে যে আব্দুল আল মিন্টু সাহেবের মতো মানুষ তার বক্তব্য শুনে, কিন্তু জনাব তারেক রহমান তার উপদেষ্টা রূপে তাকে নিয়োগ দেবেন। মানে ইট মিনস জাহেদের যে লিঙ্কেজ অনেক অনেক বেশি। পরবর্তীতে দেখা গেল জাহেদকে নিয়ে সেই দুই ধরনের কথা। এক হলো সেই ডক্টর ইউনূসের আগে জাহেদের একটা ভারত বিরোধী ভূমিকা ছিল, সে কারণে ভারত তাকে ব্যান করেছিল যে সে ভারত ভ্রমণ করতে পারবে না। বেশ কয়েকজন সাংবাদিক তাদের ইউটিউব চ্যানেল ভারত ব্লক করে দিয়েছিল, তার মধ্যে জাহেদের ইউটিউব চ্যানেলও ছিল। আবার এখন যেটা শুনছি সেই পিনাকি যারা আছেন তারা বলেন যে ডক্টর জাহিদকে কষা জাহেদ বলেন। মানে তার চেহারা ছিল দেখে মনে হয় সে সবসময় কোষ্ঠকাঠিন্যতে ভুগেন, তার রীতিমতো টয়লেট হয় না, এবং যাদের টয়লেট হয় না তাদের অনেক গুঁড়াকির্মি থাকে, তাদের পেট ভরা চিট থাকে, মেজাজ গরম থাকে, শরীর কষা হয়, তাদের রক্তশূন্যতা থাকে, হাজার রকম প্রবলেম থাকে। যেহেতু পিনাকি ডাক্তার, তো কাজেই জাহেদকে ছোট করার জন্য যে ভাষাটি ব্যবহার করলে জাহেদও ডাক্তার সে কষ্ট পাবে, ঠিক সেই রকম তার নাম দিয়েছে কষা জাহেদ। আর দ্বিতীয়ত তাকে বলা হলো যে ভারতের দালাল, সে ইদানিং নাকি ভারতের দালালি করছে। তো সেক্ষেত্রে দিল্লি এয়ারপোর্টে তাকে ফেরত পাঠানো, তাকে ঢুকতে না দেওয়া, এটা আমি আসলে মিলাতে পারছি না যে আসলে এখানে ডাক্তার জাহিদের সাথে কি ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে ফেরত পাঠানো হলো, নাকি তারেক রহমান সাহেবকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হলো, না রেড সিগন্যাল দেওয়া হলো, এবং আগামীতে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন পর্যায়ে নামবে, এটা জাহেদের কারণে এই যে সমস্যাটা সৃষ্টি হলো, ইটস এ ল্যান্ডমার্ক। জাহেদের প্রসঙ্গ এখানে শেষ। এবার বেনজির সম্পর্কে আসি। জাহেদের চাইতে আসলে বেনজিরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দুটো কারণে খুব বেশি। প্রথমত বেনজির সাহেব যখন ডিআইজি অ্যাডমিন হিসেবে যোগ দেননি তখনও, জাতিসংঘেতে প্রথম আসলেন বাংলাদেশে, তার সঙ্গে আমার দেখা হলো। উনি আমাকে একদিন একটা ডিনারে দাওয়াত করলেন।
তো সেখানে আমাদের অনেক কথাবার্তা হলো এবং তার আলাপ আলোচনায় মনে হলো যে আসলে ভদ্রলোক নেহাত একজন ভদ্রলোক, পলিটিক্স সম্পর্কে তার কোনো আগ্রহ নেই, হি ইজ এ প্রফেশনাল। এবং আওয়ামী লীগে কোনো নেতাকর্মী বা কারোর সাথে তার এরকম সম্পর্ক আছে ওইটাকে দেখে আমার মনে হলো না। এরপরে একেবারে তিনি যতদিন র্যাবের ডিজি ছিলেন, আইজি হওয়ার পর তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ বা কোনো কথাবার্তা হয়নি, কিন্তু র্যাবের ডিজি থাকাকালীন সময় পর্যন্ত তার সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বটা খুব ভালো পর্যায়ে ছিল। তিনি কথা বলতেন, ফোন করতেন, আমিও তার সঙ্গে কথা বলতাম ইত্যাদি। যখন পাবলিক ইন্টারেস্টে কোনো জিনিস আমি তাকে বলেছি, যেমন রমনা পার্ককে এই মাদকমুক্ত করার ব্যাপারে বলেছি, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপর তাকে নিয়ে একটা লেখা লিখেছি, সেখানে ধানমন্ডি লেক সম্পর্কে কথা বলেছি। তিনি ১ মিনিটের মধ্যে সেটা অ্যাকশনে গিয়ে পুরো ধানমন্ডি লেককে মাদকমুক্ত করার চেষ্টা করেছেন। সো এরকম আমার মহল্লাতে কিছু সমস্যা ছিল ঢাকা কলেজের গলিতে, সেটাও তিনি র্যাবের ডিজি হিসেবে করে দিয়েছেন। এরকম ছিল তার সঙ্গে আমার একটা সম্পর্ক। কিন্তু আইজি হওয়ার পরে আসলে যে কোনো কারণে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তো সেই বেনজির সাহেব সম্পর্কে আসলে কোনো কথা বলতে গেলে আমার আসলে খুব কষ্ট হয়। যে বদনামগুলো শুনছি, যে কথাগুলো বলতে হচ্ছে, এগুলো আসলে আমি মানতে পারি না। পরবর্তীতে দেখা গেল যে বেনজির সাহেবের সঙ্গে আমার বন্ধুত্বটা আসলে আগের। কিন্তু ৯ সনের ২০০৯ সনের পরে দেখলাম যে বেনজির সাহেবের যে ইমিডিয়েট ছোট ভাই, ও আমার ক্লাসমেট। নাম কায়েস। ওরা কখনোই বেনজির সাহেবের লিগেসি ধারণ করেনি। তারা তাদের মতো ব্যবসা-বাণিজ্য করছে। ফলে মানে কায়েসের বড় ভাই প্লাস আমার সঙ্গে তার বন্ধুত্ব, পরিচয় সব মিলিয়ে তার যে এই যে অবস্থা, সেই অবস্থা বাংলাদেশে যদি কাউকে মানে বিব্রত করে, ব্যথিত করে আদার দ্যান হিজ রিলেটিভ সঙ্গত করে না, আমি এখানে সেই বিব্রত বোধ করছি। সে ভালো ছিল বা যেখানে ছিল আমার কখনো তাকে আমার পার্সোনাল কোনো কাজে লাগেনি, আমি বলিও নি। কিন্তু আমি মনে করতাম যে না ঠিক আছে, তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। হি ওয়াজ এনলাইটেন মি। কিন্তু এখন তার যে অবস্থা হচ্ছে, কিছুটা হলেও নিজেকে অপমান বোধ করছি। এখন বেনজিরকে যেভাবে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, সরকার যদি তাকে আনতে না পারে, তাহলে সালাউদ্দিন সাহেব তার যে ইমেজ সেটা ক্ষুণ্ণ হবে, তারেক রহমান সাহেবের সরকারের দুর্বলতা প্রকাশ পাবে। অন্যদিকে বেনজিরের ক্ষমতা এটা আরও বেড়ে যাবে। অনেকে বলার চেষ্টা করবে যে আসলে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনা টেলিফোন করে বলে দিয়েছেন দুবাইয়ের আমিরকে, আর ওটা দুবাইয়ের আমির তাকে ছেড়ে দিয়েছে। দুবাইয়ের শাসক ছেড়ে দিয়েছে, দুবাইয়ের প্রেসিডেন্ট ছেড়ে দিয়েছে। কেউ বানিয়ে বলতে পারে নরেন্দ্র মোদী নিজে বেনজিরকে সেভ করার জন্য চেষ্টা করেছেন। অনেকে বলতে পারেন যে জাতিসংঘের মহাসচিব ফোন করেছেন। এর কারণ হলো বেনজির তার ক্যারিয়ারের একটা বিরাট অংশ জাতিসংঘে ৯ম গ্রেডে তিনি চাকরি করেছে, ভেরি হাই অফিসিয়াল। তো ৯ম গ্রেডে চাকরি করা মানে বিশাল ব্যাপার। বাংলাদেশে বেনজিরের মতো এই পর্যায়ে জাতিসংঘের শান্তিরক্ষীতে ৯ম গ্রেডে কেউ আছেন কিনা আমি বলতে পারবো না। হাতে গোনা ২-১ জন থাকলেও থাকতে পারেন, বাট হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান। তো কাজেই জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জাতিসংঘের সব জায়গাতে, বিশেষ করে ইন্টারপোলে তার একটা মানে কানেক্টিভিটি আছে। সে যেভাবে পর্তুগালের পাসপোর্ট নিয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য দিদারসে ঘুরে বেড়াচ্ছেন। এবং যেটি সোশ্যাল মিডিয়াতে আসছে যে এই দুবাইতে আসার আগে তিনি সৌদি আরবে বেশ কয়েকবার গত ১-২ মাসে গিয়েছেন, পর্তুগালে গিয়েছেন, ইউরোপে গিয়েছেন, ব্যাংককে এসেছেন, সিঙ্গাপুরে এসেছেন। সো সেই মানুষটি অল অন এ সাডেন তাকে সেখানে গ্রেপ্তার করা হবে। তো এটা যদি সত্য হয়, বাংলাদেশে ফিরে আসে, সরকারের জন্য এটা অবশ্যই বিরাট সফলতা। কিন্তু কোনো কারণে যদি বেনজির এসকেপ হন, ছাড়া পান বা তিনি বুক ফুলিয়ে ঘুরতে পারেন, আপনি ধরে নেবেন অল ক্রেডিটস গোজ টু শেখ হাসিনা।